হ্যালো স্টুডেন্টস, এইচকে এডুহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা প্রান্তিক প্রকাশনীর প্রশ্ন প্রস্তুতির বই থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশের যেটা 3 নম্বর স্কুল দেওয়া হয়েছে, দেখো সাঁইথিয়া পাহাড়ি বাবা বিদ্যাপীঠ এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব। এর আগে দুটো স্কুলের প্রশ্নপত্র আমরা সলভ করে দিয়েছি। যারা দেখোনি তারা প্রথমত আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে যাবে, সেখানে ক্লাস 6-এর প্রশ্ন প্রস্তুতির প্লেলিস্ট পাবে। সেটা ওপেন করলেই সেখানে পরপর তোমরা ক্লাস দুটো পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। দেখো, এর দাগে প্রথম প্রশ্ন, লোহার প্রধান আকরিক যেটা সেটা হচ্ছে হেমাটাইট, ফুসফুসীয় শিরা বহন করে। শিরা মানেই হচ্ছে দূষিত রক্ত, দূষিত রক্ত বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। কিন্তু যখন ফুসফুসীয় কথাটা যুক্ত থাকবে তখন মনে রাখবে সেটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে শিরা দূষিত রক্ত পরিবহন করে মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। যখন ফুসফুসীয় শিরা বলবে তাহলে তার উল্টো হয়ে যাবে, তার মানে অধিক মানে বেশি বেশি অক্সিজেনযুক্ত রক্ত, ওটুযুক্ত রক্ত মানে অক্সিজেনযুক্ত রক্ত মানে বিশুদ্ধ রক্ত পরিবহন করবে। ওকে, ব্যতিক্রম হবে। একই রকমভাবে যদি ধমনী বলে, শুধু ধমনী, ধমনী মানে বিশুদ্ধ রক্ত পরিবহন করে বা বেশি অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। কিন্তু যদি বলে ফুসফুসীয় ধমনী, তাহলে ধমনী বিশুদ্ধ রক্ত পরিবহন করে, তাহলে ফুসফুসীয় ধমনী তার উল্টো হবে, মানে অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এটা কিন্তু হবে। ওকে, এই দুটোই কিন্তু মনে রাখবে। হাঁটুতে কি সন্ধি থাকে? কবজা বা হিং সন্ধি থাকে। কোনো তলের মসৃণতা যত বেশি হবে ঘর্ষণ তত কম হবে। মসৃণ হলে ঘর্ষণ কম, আর মসৃণ যদি না হয়, এবড়ো খেবড়ো হয়, কেমন অমসৃণ হয়, তাহলে ঘর্ষণ বেশি হবে। ব্যাঙ কোন শ্রেণীর খাদ্য? দেখো, ঘাস রয়েছে, সেটা হচ্ছে উৎপাদক, ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং। তাহলে ঘাস ফড়িং সরাসরি ঘাসকে খাচ্ছে, তাই জন্য ঘাস ফড়িং হবে কি প্রথম শ্রেণীর খাদক বা প্রাথমিক খাদক। ঘাস ফড়িংকে যেহেতু ব্যাঙ খায় তার জন্য ব্যাঙ হয়ে যাবে তাহলে দ্বিতীয় শ্রেণীর খাদক। মানুষের সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার। কেমন? একদম কোমর থেকে শুরু করে মানে হাঁটু পর্যন্ত, সেটা হচ্ছে ফিমার। নেক্সট, সত্য মিথ্যা? গ্রানাইট এটা একটা পাললিক শিলা বলেছে, মিথ্যা, যেহেতু গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলা। লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেইনলেস স্টিল তৈরি করা, এটা সত্য। বাস্তুতন্ত্রের শক্তির প্রভাব সবসময় একমুখী হয়। কেমন? উৎপাদক, সেখান থেকে প্রথম, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, এরকমভাবে শক্তি যায়, উল্টো পথে হয় না। তাহলে এটাও কিন্তু দেওয়া হয়েছে আমাদের সত্য। 4 নাম্বার এখানে দিয়েছে ভর মাপার জন্য ব্যবহৃত হয় সাধারণ তোলা যন্ত্র, এটাও কিন্তু সত্য। সাধারণ তোলা যন্ত্র মানে হচ্ছে দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা দিয়ে আমরা কোনো জিনিসের ভর মাপি। স্থিতিশক্তি এবং গতিশক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি বলে, এটাও সত্য। পৃথিবীতে সকল শক্তি উৎস সূর্য, সেটাও কিন্তু সত্য। শূন্যস্থান পূরণ, লালার মধ্যে কোন উৎসেচক জীবাণু ধ্বংস করে না, তো এখানে লাইসোজাইম বসবে। বাস্তুতন্ত্রের উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে ত্রিপত্র কপাটিকা থাকে, এখানে ডান হবে। কেমন? পোড়াচুনে জল দিলে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং পাত্রটা গরম হয়ে ওঠে। মানুষের হৃদস্পন্দনের হার হচ্ছে মিনিটে 72 থেকে 80 বার। খাদ্য ও খাদক সম্পর্কযুক্ত শৃঙ্খলকে কি বলা হয়? খাদ্য শৃঙ্খল বলে। এরপরে এখানে স্তম্ভ মেলাবো, অনুচক্রিকা হয়ে যাবে। এই যে অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধা। আর লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করা বা কলাকোষে অক্সিজেন পরিবহন করা, কলাকোষে অক্সিজেন পরিবহন করা। মাথার খুলি, এখানে অচল অস্থিসন্ধি থাকে। পাকস্থলীর পেশি, এটা আন্তর্যন্ত্রীয় পেশি। পেরিকার্ডিয়াম, এটা হৃৎপিণ্ডের আবরণীকে বলে। হৃৎপিণ্ডের বাইরে যে আবরণী থাকে সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। আর ফুসফুসে যদি আবরণী জিজ্ঞাসা করে সেটাও মনে রাখবে, সেটা হচ্ছে প্লুরা। ওকে, গবিনী, এটা রেচনতন্ত্রের সঙ্গে যুক্ত। হয়ে গেল। 2-1 কথায় উত্তর দাও। এগুলোও সব দেখো, প্রশ্ন মান হচ্ছে 1। সিএনজির পুরো নাম কম্প্রেস ন্যাচারাল গ্যাস। এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। উদ্ভিদে বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার। নবীকরণযোগ্য শক্তি তুমি সৌরশক্তি লিখতে পারো, কেমন, বায়ু শক্তি লিখতে পারো। দ্বিপত্র কপাটিকা থাকে বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে। ওকে, দ্বিপত্র, বাই ক্যাপসিড যদি বলে তাহলে দ্বিপত্র বাম অলিন্দ বাম নিলয়। আর যদি বলে ত্রিপত্র তাহলে ডান অলিন্দ ডান নিলয়। তারাবাজি জ্বালালে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো রাসায়নিক শক্তি, সেটা তাপ আর আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তোমাদের যদি লাইভ ক্লাস প্রয়োজন হয়, আমরা যেহেতু আমাদের চ্যানেলে ফ্রি, একদম ইউটিউবে ফ্রি লাইভ ক্লাস শুরু করেছি। ক্লাস 7-এর, ক্লাস 8, ক্লাস 9-এর লাইভ ক্লাসগুলো চলছে। তোমাদের যদি ক্লাস 6-এর তোমরা লাইভ ক্লাসের জন্য যদি বলো, অনেকেই যদি চাও, তাহলে সেক্ষেত্রে আমি তোমাদেরও লাইভ ক্লাস শুরু করবো। তোমাদের সেকেন্ড সামেটিভের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর থেকে যে কোনো একটা চ্যাপ্টার বেছে নিয়ে তোমরা কিন্তু কমেন্টে লিখতে পারো যে স্যার এই চ্যাপ্টারে আমরা লাইভ ক্লাস চাই। তাহলে আমি লাইভ ক্লাসে তোমাদের সমস্ত বিষয়বস্তুগুলো বুঝিয়ে দেবো এবং তোমাদের যাবতীয় প্রশ্ন যা কিছু
সব তোমরা কিন্তু সেই লাইভ ক্লাসে করতে পারবে, লাইভ চ্যাটে করতে পারবে। এবং এমনভাবে আমি চ্যাপ্টারগুলো করাবো যাতে করে একদম পুরো কনসেপ্ট তোমরা খুব সহজ করে বুঝতে পারো, একদম জলের মতো সহজ করে বুঝিয়ে দেবো। এবং ক্লাসগুলো যদি শুধু ক্লাস ফলো করো, সেখানে ক্লাস করলেই যে কোনো প্রশ্নের আনসার তোমরা 100% করে আসতে পারবে। কেমন? কমেন্টে জানাবে। নেক্সট দেখো, আমাদের মূত্রথলি এখানে বলেছে কোথায় অবস্থিত, এর কাজ কি। আমরা যদি টেক্সট বই বার করি, আমাদের যেটা পাঠ্য বই পরিবেশ বিজ্ঞানের, সেখানে 116 পাতা বের করবে। একদম লিখতে পারো যে গবিনীর গবিনীর নিচের দিকে একটা থলি থাকে, বা গবিনী দুটি নিচের দিকে এসে একটা থলিতে মিশেছে, সেই থলিটির নাম হলো মূত্রথলি, সোজা কথায়। আর যদি একটু ভালো করে লিখতে চাও তাহলে লিখবে আমাদের দুপাশে বৃক্ক থেকে একটা করে, মোট এক জোড়া, এদিকে একটা এদিকে একটা, দুটো বৃক্ক থেকে একটা করে মোট এক জোড়া, মানে দুটি সরু নালী বেরিয়েছে, এদের গবিনী বলা হয় এই দুটোকে। এবং দুদিকে দুটি গবিনী এসে পড়েছে একটা থলির মতো অংশে, সেই থলিটিকে বলা হয় মূত্রথলি। তাহলে এটা মূত্রথলির সংজ্ঞা হলো। কাজ কি? লিখবে মূত্রথলির মধ্যে মূত্র অর্থাৎ রেচন বস্তু সাময়িকভাবে জমা থাকে। তাহলে সাময়িকভাবে জমা রাখা, কিছুক্ষণের জন্য জমা রাখা, এটা হচ্ছে কাজ। এবার যখন ব্লাডারটা ফুল হয়ে যাবে তখন মূত্র ত্যাগ করে আমাদের শরীর থেকে মূত্র আমরা বের করি। তাহলে এখানে মূত্রথলির কাজ হচ্ছে স্টোরেজ হিসাবে কাজ করে। মূত্রথলি সাময়িকভাবে মূত্র জমা করে রাখে, এটাই হচ্ছে তার কাজ। পরের প্রশ্ন এখানে, নদীর বাঁধের তলদেশ চড়া হয় কেন? আমার কাছে পারুলেরও বই রয়েছে, কিন্তু তোমরা যেহেতু রায়মার্টিন থেকে বেশি দেখতে চাও তার জন্য রায়মার্টিন থেকে তোমাদের দেখাচ্ছি। ওকে, রায়মার্টিনের 212 পাতায় এখানে পেয়ে যাবে। দেখো, যদি জলের ক্ষেত্রে আমরা জানি যে জলের যেটা পার্শ্বচাপ সেটা গভীরতার উপর নির্ভর করে। যত গভীরে যাবে তত কিন্তু চাপ বেশি হবে, গভীরতা বাড়লে চাপ বেশি হয়। ওকে, একদম নিচ থেকে একদম জলের যতটা অবধি জল লেয়ার রয়েছে অতটা আমাকে হাইটটা দেখতে হবে, সেটা যত বেশি হবে তার চাপ তত বেশি হবে। তাহলে তরলে যত গভীরে যাওয়া যায়, প্রথম থেকে লিখবে যে তরলে যত গভীরে যাওয়া যায় পার্শ্বচাপও তত বাড়ে। বাঁধের নিচের গভীরতা কি বেশি? বাঁধটা এতটা মোটা, এতটা বড় রয়েছে, ধরো এতটা রয়েছে, নিচে নিচে যদি দেখি যে একদম নিচের স্তর যেটা, সেখান থেকে মাথাতে জলের পরিমাণটা প্রচুর বেশি। ধরো এতটা বড় যদি বাঁধ হয়, এতটা ধরো এইখানটা, তাহলে এটা পুরোটা বাঁধ। তো নিচে যে নিচটাতে চাপ বেশি হবে, কেন হবে? উপরে এতটা অবধি জল রয়েছে কিন্তু নিচে চাপটা বেশি হবে, তার কারণ নিচে এইখানে একটা লোক আছে, ধরো এটা মাথা, তার মাথায় এতটা জল, তাহলে চাপ বেশি। আর এইখানে তার মাথায় এইটুকু জল, তার জন্য চাপটা কম। তাহলে যত ভেতরে যাব, মানে গভীরতা যত বাড়বে তত চাপ কিন্তু বাড়ে। তো সেটাই কিন্তু আমাদের এখানে বলেছে। ওকে, তাহলে বাঁধের নিচের দিকে গভীরতা বেশি, ফলে জলের পার্শ্বচাপ বেশি হবে, উপরে গভীরতা কম, তাই পার্শ্বচাপও কম। ফলে নদীর গভীরে প্রবল চাপে সহজে যাতে বাঁধ ভেঙে না যায়, তাই বাঁধের তলদেশ উপরের অংশের তুলনায় নিচের দিকে চওড়া বা মোটা করা হয়। তাহলে এটা হবে আনসার। এরপরে এদিকে আমরা চলে যাব, মানুষের বক্ষ পিঞ্জরে যে অস্থিগুলো আছে, একটা আছে স্টারনাম, আর রিবস থাকে 12 জোড়া। ওকে, ফসিল ফুয়েল আমরা চাইলে টেক্সট থেকে লিখতে পারি। ফসিল ফুয়েল মানে জীবাশ্ম জ্বালানি, কয়লা আছে, পেট্রোলিয়াম আছে। ওকে, একটা নাম লিখতে বলেছে, একটা নাম লিখবে কয়লা। এ দুটো কাজই লিখবে যে কয়লার প্রধান ব্যবহার হলো বিদ্যুৎ উৎপাদনে। তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে তাপ পাওয়া যায়, সেই তাপ কাজে লাগে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর 2 নম্বর লিখবে যে বাতাসের অনুপস্থিতিতে কয়লাকে বেশি উষ্ণতায় গরম করা হলে কঠিন অবশেষ তরল আর গ্যাস পাওয়া যায়। কঠিন অবশেষ ধাতু নিষ্কাশনের কাজে, আর তরল আলকাতরা নানা কাজে ব্যবহৃত হয়। এরকমভাবে লিখবে। নেক্সট, বাস্তুতন্ত্রের বিয়োজক কাকে বলে? বিয়োজকেরটা লিখবো আমরা রায়মার্টিনের 206 পাতা থেকে। লিখবে বাস্তুতন্ত্রে অবস্থিত যে সমস্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র, মানে একদম মাইক্রো অর্গানিজম, খালি চোখে দেখা যায় না, এই সমস্ত মানে যে জীবগুলো থাকে, যারা কি করে, মৃত কোনো উদ্ভিদ বা মৃত কোনো প্রাণী, এক কথায় মৃত জীবদেহ বা জীবদেহ থেকে যে বর্জিত পদার্থগুলো আছে সেগুলোকে ভেঙে দেয়, জটিল জিনিসগুলোকে ভেঙে দেয়, নিয়ে সরল অজৈব আর জৈব পদার্থ সৃষ্টি করে, এগুলোকে বিয়োজক বলে। ওকে, তাহলে এগুলো কি করছে? কোনো মৃত উদ্ভিদ বা মৃত প্রাণীকে ভেঙে ফেলছে, বা তাদের যে বর্জিত পদার্থ সেগুলোকে ভেঙে দিচ্ছে, নিয়ে জটিল জিনিস থেকে সরল জৈব আর অজৈব পদার্থ বা পুষ্টি উপাদান তৈরি করছে, এগুলোকে বলবো বিয়োজক, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি। এদের কাজ
লিখবে এরা বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহকে ভেঙে দিয়ে বিভিন্ন পুষ্টি উপাদানগুলোকে পরিবেশে মুক্ত করে বা মাটিতে ফিরিয়ে দেয়। এর ফলে মাটিতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এগুলো ফিরে আসে। একই রকমভাবে গ্যাসীয় উপাদান কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন সেগুলোকেও কিন্তু পরিবেশে ফিরিয়ে দেয় এবং এরকমভাবে গ্যাসীয় চক্র বা বিভিন্ন মৌলের চক্রগুলো পরিবেশে বজায় থাকতে সাহায্য করে। এরকমভাবে বানিয়ে লিখবে। এখানে শক্তি রূপান্তর কলিং বেলে তড়িৎ যায়, নিয়ে শব্দ তৈরি হয়। উৎসবে ঢাক বাজানো হচ্ছে, এখানে ঢাক পেটানো সেটা যান্ত্রিক, সেখান থেকে শব্দ তৈরি হয়, তাহলে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। এবার বড় আমরা প্রশ্নগুলো দেখবো, 3 নম্বরের যেগুলো প্রশ্নমান। ওকে, মানুষের হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন শব্দচিত্রের মাধ্যমে দেখাতে হবে। রাইমার্টিনে 266 পাতা পাবে, 266, কিন্তু আমাদের যেহেতু শব্দচিত্রের মাধ্যমে বলেছে তাহলে আমাদের এরকমভাবে লিখতে হবে তীর চিহ্ন দিয়ে। কেমন? আমাদের এখানে দেখো বিভিন্ন কলাকোষ থেকে প্রথমে দূষিত রক্ত, কেমন? প্রথমে দূষিত রক্তগুলো শিরা, তারপর মহাশিরার মাধ্যমে দেখো অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত মানে দূষিত রক্ত, সেটা প্রথমে ডান অলিন্দে যায়। ডান অলিন্দের ঠিক নিচের দিকে একটা প্রকোষ্ঠ থাকে, ডান অলিন্দের একদম নিচের দিকে দেখো, এটা হচ্ছে ডান অলিন্দ, তার নিচের দিকে ডান নিলয় থাকে, তাহলে ডান অলিন্দ থেকে ডান নিলয় আসবে। ওকে, তারপরে ফুসফুসীয় ধমনির মাধ্যমে, ফুসফুসীয় ধমনী মানে যাচ্ছে ফুসফুসের দিকে, তাহলে ফুসফুসের দিকে কিন্তু যাবে। ওকে, ফুসফুসে পৌঁছলো, ফুসফুসে যেই গেল অক্সিজেন মিশবে সেই রক্তের মধ্যে, অক্সিজেন মিশে যাওয়া মানে অক্সিজেনযুক্ত রক্ত তৈরি হওয়া, মানে হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত মানে বিশুদ্ধ রক্ত। এবার বিশুদ্ধ রক্ত ফুসফুসীয় শিরা, শুধু শিরা না, শিরাতে দূষিত রক্ত পরিবহন করে, ফুসফুসীয় শিরা মানে তার ব্যতিক্রম। ওকে, ফুসফুসীয় শিরা মানে হচ্ছে ব্যতিক্রম, মানে এখানে হবে ফুসফুসীয় শিরা মানে এখানে আমাদের বিশুদ্ধ রক্ত হবে। কেমন? সেটা বাম অলিন্দে যাবে, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যাবে, নিয়ে মহাধমনের মাধ্যমে বিভিন্ন কলাকোষে ছড়িয়ে পড়বে। ওকে, নিয়ে কলাকোষে আবার দূষিত মানে আমাদের রক্ত তৈরি হবে, সেগুলো আবার শিরা, মহাশিরা, ডান অলিন্দ, ডান নিলয়ের মাধ্যমে গিয়ে আবার ফুসফুসে পৌঁছাবে, ফুসফুসে গিয়ে আবার বিশুদ্ধ হবে, তারপর বাম অলিন্দ, বাম নিলয়ের মাধ্যমে আবার বিভিন্ন কলাকোষে ছড়িয়ে পড়বে। তাহলে এরকম প্রক্রিয়া কিন্তু চলতে থাকবে। এটা অধিক কার্বন ডাইঅক্সাইড হবে না, নিচেরটা অধিক অক্সিজেনযুক্ত রক্ত হবে। কেমন? তাহলে এই যে ছকটা দিয়েছে শব্দ ছক, সেটা কিন্তু তোমাদের করতে হবে, শব্দচিত্রটা। এরপরে মানুষের বৃক্কের অবস্থান এবং দুটি কাজ। কেমন? মানুষের বৃক্কে যদি অবস্থান আমরা করি, এখানে আমাদের 116 পাতা বের করো, 116 116 পাতাতে বৃক্কের অবস্থান তোমরা লিখবে। এই যে কোথা থেকে লিখবে বলো তো? এখানে 116 পাতায় আমরা লিখব আমাদের পেটের ভেতর পিঠের দিকে মেরুদণ্ডের দুপাশে কোমরের একটু ওপরে দুটি বৃক্ক থাকে। তাহলে এখান থেকে শুরু করে এতটা লিখবো, 116 পাতা। আর এখানে এর দুটি কাজ, বৃক্কের দুটি কাজ তোমরা এখানে লিখতে পারো যে আমাদের আচ্ছা, এইটা তোমরা প্রথমে লিখবে, আমাদের শরীরে দূষিত পদার্থ জমতে দিলে চলবে না, তাদের শরীর থেকে বাইরে বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে, এই কাজে সাহায্য করে বৃক্ক, এটা। আর 2 নম্বর হচ্ছে আমাদের শরীরে অতিরিক্ত জল, লবণ এবং দূষিত পদার্থ শরীর থেকে মূত্র বা প্রস্রাবের মাধ্যমে বের হয়, এই মূত্র তৈরি হয় বৃক্ককে এই কাজে সাহায্য করে অন্যান্য কিছু অঙ্গ। তাহলে এই দুটো কাজ হয়ে গেল। ওকে, এখান থেকে লিখতে পারো। আর যদি ভাবো যে নিচে এখান থেকে লিখবো, এখান থেকেও লিখতে পারো, এখান থেকে এটা থেকে এটা, এই 2 লাইন একটা কাজ আর এই 2 লাইন একটা কাজ। কেমন? দুটো কাজ তোমরা এখান থেকে লিখতে পারো, যেহেতু এখানে দেওয়াই হয়েছে আলাদা করে। নেক্সট হচ্ছে প্রশ্বাস এবং নিঃশ্বাস কাকে বলে? প্রশ্বাস মানে এখানে দেওয়া হয়েছে যে তোমরা এখানে এত বড় করে লিখবে না, মানে এখানে লিখবে যে পঞ্জর পেশি এবং মধ্যচ্ছদার সাহায্যে একবার আমাদের বুকের খাঁচা ফুলিয়ে তোলা হয়, তখন বাতাস ভেতরে ঢোকে, একে বলে প্রশ্বাস। আবার এই পেশিগুলো ঢিলে হয়ে গেলে বুকের খাঁচা চুপসে যায় আর বাতাস ভেতর থেকে বেরিয়ে যায়, একে বলে নিঃশ্বাস। হয়ে গেল। ডায়াফ্রাম কি? ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা লিখবে যে আমাদের বুক আর পেটের মাঝখানে ভেতরে একটা পেশি থাকে, এর নাম হলো মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। পরের প্রশ্ন, একটি বনভূমির খাদ্য শৃঙ্খলের শব্দচিত্র আর উপাদানগুলোর নাম। তাহলে সূর্য, সেখান থেকে
শক্তি পাচ্ছে কে? সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করছে, সবুজ উদ্ভিদকে খাচ্ছে হরিণ, হরিণকে খাচ্ছে বাঘ। নিচে লিখে দেবে সূর্য হচ্ছে শক্তির উৎস, সবুজ উদ্ভিদ হচ্ছে উৎপাদক, হরিণ হচ্ছে প্রাথমিক খাদক, বাঘ হচ্ছে গৌণ খাদক। পার্থক্য এখানে লিখতে হবে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার মধ্যে পার্থক্য। রায়মার্টিনের 246 পাতায় লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার মধ্যে আমরা পার্থক্য লিখব। 2 নম্বর দিয়েছে, দুটো লিখলেই হবে। লোহিত রক্তকণিকা এক হচ্ছে এখানে দেখো নিউক্লিয়াসবিহীন, লোহিত রক্তকণিকা হচ্ছে নিউক্লিয়াসবিহীন, আর শ্বেত রক্তকণিকা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত। লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন, শ্বেত রক্তকণিকার গড় আয়ু 1 থেকে 15 দিন। এই দুটো লিখলেই হবে। আর যদি ভাবো আমি কাজটা লিখবো, তাহলে এক কাজ করতে পারো, যে নিউক্লিয়াসের কথাটা বললে যেটা নিউক্লিয়াসবিহীন এটা নিউক্লিয়াস যুক্ত, আর কাজ লিখে দেবে যে শ্বাসবায়ু পুষ্টিদ্রব্য ইত্যাদি পরিবহন করা, আর শ্বেত রক্তকণিকার কাজ জীবাণু ধ্বংস করা ও দেহকে রোগমুক্ত রাখা। এর সাথে প্রশ্ন আছে টিকা কি? টিকা এটা আমাদের বই, এখান থেকেও তোমরা চাইলে লিখতে পারো। এখানে লিখবে যে নির্দিষ্ট কোনো রোগ প্রতিরোধের উদ্দেশ্যে, মানে কোনো রোগকে প্রতিরোধ করার জন্য ওই রোগ সৃষ্টিকারী জীবাণু সেটা জীবিত হতে পারে বা মৃত হতে পারে, বা তার কোনো অংশ বিশেষ, সেটাকে আমরা অ্যান্টিজেন বলি, সেটা পরিবর্তিত আকারে সাধারণত তরল আকারে দেহে প্রবেশ করানো হয়। মানে কোনো একটা ধরো মানে বিসিজি, কেমন বিসিজি হতে পারে, বা টিটি হতে পারে, বা ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন। তো সেই মানে যাতে না হয় সেই রোগটা, তার জন্য তারই সেই জীবাণুটাকেই নেওয়া হয়, কিন্তু সেই জীবাণুটা মৃত, অনেক সময় কিছুটা জীবিত কিন্তু ইনঅ্যাক্টিভ নিষ্ক্রিয়, সেই জীবাণু তরলের আকারে আমাদের শরীরে প্রবেশ করানো হয়। নিয়ে অটোমেটিক মানে যেটা মানে প্রবেশ করানো হচ্ছে সেটাকে কিন্তু বলবো আমরা টিকা বা ভ্যাকসিন। এটা কেন করা হয় বলো তো? এটা করলে কি হয়, শরীরে যেহেতু দুর্বল মানের আমি মানে ওই প্রবেশ করেছি জীবাণুটা, তাহলে আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম রয়েছে অনাক্রমতা তন্ত্র, সেটা অটোমেটিক সেই রোগের বিরুদ্ধে লড়াই করে একটা ইমিউনিটি তৈরি করবে। এবার সত্যি সত্যি যখন কোনো ওই রোগ দ্বারা আক্রান্ত হবে, তখন শরীর কিন্তু আগে থেকে জানে যে ওই রোগের বিরুদ্ধে কী করে লড়াই করতে হয়, তখন শরীর কিন্তু কী করবে, ওই রোগের বিরুদ্ধে লড়াই করে রোগটাকে নষ্ট করে দেবে। তাহলে আগে থেকে ব্যবস্থা নেওয়ার জন্য ওই রোগের কোনো একটা জীবাণু বা মানে ওই রোগের কোনো জীবিত কিন্তু ইনঅ্যাক্টিভ নিষ্ক্রিয় বা মৃত জীবাণু শরীরে প্রবেশ করিয়ে শরীরটাকে ওই রোগের বিরুদ্ধে রেডি করা হয়। এটাকে বলা হয় অনাক্রমকরণ বা টিকাকরণ। মানে যাই হোক, আমাদের শুধু টিকা বলেছে, টিকার এই জিনিসটা লিখবে আর উদাহরণ দেবে বিসিজি, ওপিভি এগুলো। ওকে, নেক্সট আমাদের এখানে লাস্ট প্রশ্ন, তরলের চাপ গভীরতার উপর নির্ভর করে। এটা পরীক্ষার সাহায্যে দেখাতে হবে। আমরা যদি টেক্সট থেকে লিখি 102 পাতাতে গভীরতার উপর নির্ভর করে, এই যে ছবিটা দিয়ে এখানে লেখা আছে, এটা নিজের ভাষা লিখতে হবে। বোতলে বিভিন্ন জায়গায় ফুটো করেছে, দেখো নিচেরটাতে ফুটোটা যেটা রয়েছে সেটা জলটা দূরে পড়েছে, তার কারণে এখান থেকে এতটা অবধি জল রয়েছে, তাহলে গভীরতা বেশি, সব থেকে বেশি, তার জন্য জলের চাপটা বেশি। এখানে আরেকটু উপরে রয়েছে ফুটোটা, তার মাথায় জলের মানে গভীরতা আরেকটু কম, তার জন্য চাপটা আরেকটু কম হবে, তার জন্য জলটা কাছে পড়বে। তারও উপরে যে ফুটোটা রয়েছে, ধর এটা এ, এটা বি, এটা সি, তাহলে একদম উপরে যেটা ফুটো রয়েছে তার উপরে একটু জল রয়েছে, তাহলে জলের পরিমাণ কম, মানে গভীরতা কম, তাহলে চাপটা কম, সব থেকে কাছে পড়বে। তাহলে এটা নিজের ভাষায় লিখতে হবে। আর যদি ভাবো যে এখানে যেহেতু লেখা নেই, লিখতে পারবে না, তাহলে রায়মার্টিন বের করো। রায়মার্টিনের 211, বা যাদের কাছে রায়মার্টিন নেই, তোমরা এখান থেকে এই ক্লাস যেটা হয়েছে সেখান থেকে দেখে নিতে পারো। সেটাই এখানে দিয়েছে, এই যে কী কী লাগবে সেগুলো বলেছে। পরীক্ষা কী করে করতে হবে, 3টে আলাদা আলাদা জায়গায় একই মানে অনুভূমিক এতে মানে একই দৈর্ঘ্য বরাবর আমাদের 3টে ফুটো করা হয়েছে। নিয়ে এরপর কি করেছে, এই 3টি ছিপিকে একই সঙ্গে খুলে দেওয়া হলো। দেখা যাচ্ছে যে নিচের ফুটো দিয়ে জলটা দূরে পড়ছে, মাঝেটা দিয়ে একটু কাছে পড়ছে, আর সব থেকে উপরে যে ফুটোটা রয়েছে সেটা দিয়ে জলটা কাছে পড়ছে। তো ব্যাখ্যাটা ওটাই দিয়েছে যে নিচে যে মানে ফুটোটা রয়েছে তার গভীরতা, জলের গভীরতা বেশি, তার জন্য চাপ বেশি, তার জন্য দূরে পড়েছে। ওপরেরটার গভীরতা আর একটু কম, তার জন্য কাছে পড়েছে। একদম উপরে যেটা ফুটো সেটাতে জলের গভীরতা সবচেয়ে কম, তার জন্য চাপ সব থেকে কম, তার জন্য জলটা কাছে পড়েছে, এটাই বলেছে। অর্থাৎ তরলের গভীরতায় চাপ বাড়লে, গভীরতা বাড়লে চাপ বাড়ে, আর গভীরতা কমলে চাপ কমে। তো এটা লিখতে হবে। তাহলে আজকে আমরা দেখো 3 নম্বর স্কুলের প্রশ্নপত্রটা সলভ করে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা প্রথমবার চ্যানেলে এসেছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ক্লাস 6-এর সাবজেক্টিভ ক্লাস শুরু করব, এবং আমি চাইছি তোমাদের লাইভ ক্লাস শুরু করতে, তোমরা অবশ্যই একটু
কমেন্টে জানাবে তোমাদের কোন চ্যাপ্টারটা প্রয়োজন। ওকে, আর তার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং এই ক্লাসগুলো, প্রশ্ন প্রস্তুতির ক্লাস আমি প্রোভাইড করছি। আমার মনে হয় ইউটিউবে এখনো পর্যন্ত কেউ প্রোভাইড করে না। যারা প্রশ্ন প্রস্তুতি কিনেছে বা যারা ব্যবহার করে তাদেরকেও অবশ্যই কিন্তু ভিডিওগুলো শেয়ার করো। কেমন? তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে অল দ্য ভেরি বেস্ট।